দর্শক, আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে পুরো সংবাদে আছি দেবাশিস চন্দ্র সরকার। হজ যাত্রায় এখনও ভিসা হয়নি 16,261 জনের। সৌদি আরবের ওয়েবসাইট নুসুকের আপডেট কার্যক্রম চলার কারণে এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হজ অফিসের। পরিচালক অবশ্য আশ্বস্ত করেছেন নিবন্ধনকৃত সবাই হজে যেতে পারবেন, তবে যাদের যাত্রা বিলম্বিত হয়েছে তারা নেই স্বস্তিতে। এদিকে যারা সৌদি যাত্রা করেছেন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। মহান আল্লাহর ঘরের মেহমান হয়ে 30 এপ্রিল সস্ত্রীক সৌদি আরব যাওয়ার কথা রংপুরের শফিকুজ্জামানের, কিন্তু স্ত্রীর ভিসা না হয় এখনও যাওয়া হয়নি তাদের। অন্যদিকে 29 এপ্রিলই মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল টাঙ্গাইলের আব্দুস সালাম ও তার স্ত্রীর, কিন্তু সহধর্মিনী মক্কায় পৌঁছে গেলেও ভিসা জটিলতায় তিনি এখনও আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষমান। ভিসাটা তো আরও 1 মাস আগে অথবা 15 দিন আগে 10 দিন আগে হওয়া উচিত ছিল। এটা আমার ফ্লাইট একটু আগে 1 ঘন্টা পরে ফ্লাইট অথবা 10 ঘন্টা পরে ফ্লাইট অথবা আধা ঘন্টা পরে ফ্লাইট, ওই সময় আমি ভিসার জন্য নাম কি দ্বারস্থ হব কেন? আমি 1 সপ্তাহ ধরে ভোগান্তিভুক্ত হচ্ছি, আমার ভিসা নাই, টিকিট নাই। হ্যাঁ, তাদের সবকে হয়েছে, তারা চলে গেছে, আমার ওয়াইফ পর্যন্ত চলে গেছে। হজযাত্রার প্রথম 3 দিনে সৌদি যাওয়া আটকে গেছে 23 জনের, আর এখনও ভিসা হয়নি 16,261 জন মুসল্লির। তবে যাদের ভিসা হয়ে মক্কা মদিনার পথে রওনা করেছেন তাদের অভিজ্ঞতা আনন্দময় আর ভোগান্তিহীন। সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল। হাজি ক্যাম্পের যে ব্যবস্থাপনা থাকার সব এসি, টয়লেট থেকে শুরু করে যাবতীয় খুব ভালো লেগেছে। যা যা সুবিধা দরকার সবগুলো সুবিধা ফুলফিল, উই আর স্যাটিসফাইড। হজ অফিস বলছে সংকট কাটাতে চিঠি দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষকে, দ্রুত সময়ের মধ্যেই ভিসা পাবেন শতভাগ হজযাত্রী। আমরা আশা করছি যে এই অনুরোধ এবং সৌদি আরবের যে আসলে যে নীতি, সেই নীতির কারণে তারা হজ সংক্রান্ত বিষয় ইনশাল্লাহ সবাইকে প্রদান করবে। সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল থাকলেও 24 ঘন্টায় অন্যান্য দিনের তুলনায় অনেক কম ভিসা পেয়েছে বাংলাদেশিরা। হাব বলছে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের কর্তৃপক্ষের। এবার সৌদি সরকার একটা নির্দেশনার কারণে আমরা 1000+ হজযাত্রী নিয়ে আমাদের লিড করতে হয়েছে। এখানে আমাদের কোনো নীতিমালা ছিল না, কোনো রকম গাইডলাইন ছিল না, খুব কম সময়ের মধ্যে আমাদের এই কাজটি করতে হয়েছে। আমরা আশা করি আমরা সব মিলে এই সমস্যা আসলেও সেগুলো সমাধান করতে পারবো। বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোতে সৌদি আরব গেছেন 11,060 জন মুসল্লি। রাত পর্যন্ত এ সংখ্যা ছাড়িয়ে যাবে 15,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সড়কে নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর হলো কুয়েত সরকার। সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা কয়েক গুণ বাড়ানো হয়েছে দেশটিতে। অপরাধের মাত্রা বিবেচনায় হতে পারে কারাদণ্ড, পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের শনাক্তে সড়কে সড়কে স্থাপন করা হয়েছে AI ক্যামেরা। প্রবাসী বাংলাদেশিদের দেশটির নতুন সড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান কমিউনিটি নেতাদের। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বিশ্বে সড়ক দুর্ঘটনার অধিকাংশের জন্যই ট্রাফিক আইন লঙ্ঘনকে দায়ী করা হয়। বেপরোয়া গাড়ি চালানো, সিগন্যাল অমান্য ও মোবাইল ফোন ব্যবহারের কারণে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। দুর্ঘটনার হার কমাতে তাই ট্রাফিক আইন আরও কঠোর করেছে কুয়েত সরকার। সিটবেল্ট না বাঁধলে এতদিন জরিমানা ছিল 10 কুয়েতি দিনার। নতুন আইনে তা 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারে জরিমানা 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 75 দিনার। অনির্ধারিত স্থানে পার্কিং, সিগন্যাল অমান্য সহ অন্য সব আইন ভঙ্গের জরিমানাও বেড়েছে কয়েক গুণ। নতুন আইন অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালালে 1000 আর দুর্ঘটনায় কারো মৃত্যু হলে চালককে সর্বোচ্চ 5000 দিনার পর্যন্ত জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি টাকায় 20 লাখ টাকার বেশি। অপরাধ গুরুতর হলে হতে পারে কারাদণ্ড। মোবাইল ব্যবহার করা যাবে না, সিট বেল্ট ব্যবহার করতে হবে এবং আইন কানুন মেনে চলতে হবে। ড্রাইভ করি বা তার পাশে সিটে বসি আমরা অবশ্যই সিট বেল্ট বাঁধবো। এতে কি হবে, আমাদের জানের নিরাপত্তা হবে এবং কুয়েত সরকার প্রতি আমাদের আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকবে। কুয়েত সরকার বর্তমান এই সপ্তাহে একটি ট্রাফিক আইন জারি করেছে। এই ট্রাফিক আইনটা আমি মনে করি যে আমাদের সকলের জন্য উপকৃত, আমরা যারা গাড়ি চালাই। আইন অমান্যকারীদের শনাক্তে কুয়েত জুড়ে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হবে যানবাহন। গত 22 এপ্রিল থেকেই কার্যকর হয়েছে নতুন ট্রাফিক আইন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় বসবাসরত কর্মীদের জীবনমান সহজ করতে শ্রমিক কার্ড চালু করার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার শ্রমিক দিবস উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার এই পদক্ষেপে উপকৃত হবে 10 লাখেরও বেশি ট্রেড ইউনিয়ন সদস্য। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি যে কোনো পণ্যে পাবেন 30% পর্যন্ত ছাড়।
সুপারমার্কেট ও নির্ধারিত কিছু ব্র্যান্ডের পণ্যের উপরে ছাড় পাবেন শ্রমিকরা। পাশাপাশি কুয়ালালামপুর, জোহর ও পেনাং রাজ্যে ওয়ান স্টপ কর্মচারী পরিষেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি আরও বলেন, গেল 10 বছরে মালয়েশিয়ায় বেকারত্বের হার কমেছে 3.1%। অন্যদিকে শ্রমবাজারে নারীদের অংশ নেওয়ার হার বেড়েছে প্রায় 56%। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত সোম। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে নিজেদের পরিকল্পনায় রাখছে বাফুফে। এই সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানান বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। লাল সবুজের বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত, যা দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। কানাডা সকার অ্যাসোসিয়েশনটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন। এখন আমরা অপেক্ষা করছি শামিদ কখন আমাদের কনসুলেটে যাবে টরন্টোতে। উই আর হোপফুল, যদি উনি 2 তারিখে যান, কনসুলেট ইজ রেডি। আমি ওনাকে আবারও বলেছি যে যদিও বা কনসুলেট ইজ ফুললি ওয়েটিং ফর ইউ, আপনি যখন কনফার্ম করবেন আপনি প্লিজ আমাদেরকে জানাবেন, আমরা আবার কনসুলেটকে জানাবো। এখন আসলে আমরা শামিদের অপেক্ষায় আছি। শামিদ যখন কনফার্ম করবেন উনি যাবেন, সাথে সাথে আমাদের এখান থেকে একটি রিমাইন্ডার ইমেল যাবে এবং আমার সম্মানিত সভাপতি নিজে ব্যক্তিগত ফোন করবেন এবং আমি আশা করি সেক্ষেত্রে পাসপোর্টটা যত দ্রুত সম্ভব সেটা আমরা হাতে পেয়ে যাব। পাসপোর্ট আবেদনের পর কোন কোন ম্যাচের জন্য সমিতকে চায় বাফুফে সেটি উল্লেখ করে তার ক্লাবকে চিঠি পাঠাবে ফেডারেশন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাবেন সভাপতি তাবিথ আউয়াল। মের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারে সব ডিটেইলস। 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। সো উনি বলেছেন আমাকে ইন দ্য মিনটাইম আমরা যদি এটা করে ফেলি, উনি ডেফিনেটলি ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নাই। 10 জুন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই সমিত সোমকে পরিকল্পনায় রাখছে বাফুফে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে এই প্রবাসী ফুটবলারের ইচ্ছায় তাকে ঢাকায় এনে দলের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে চায় ফেডারেশন। সম্ভাবনাটা খুবই স্লিম বিকজ টাইম লাইন, বাট যদি উনি আসতে চান অবশ্যই এটা আমরা অ্যারেঞ্জ করবো না কেন, অ্যাবসলিউটলি। আমি উনি তো ওখান থেকে বসে খেলা দেখতে পারবেন, কোনো সন্দেহ নেই। বাট উনি যদি ফিজিক্যালি এসে এখানে সে টিমের সাথে কথা বলতে চান, আমাদের এখানকে অ্যাটমসফিয়ার দেখতে চান, ইট উইল বি আওয়ার অনার to invite him and have him in Bangladesh to watch the game. Of course, why not? সেই সাথে কিউবা মিচেলের খেলা নিয়েও অনেক দূর এগিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আবারও আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না, ফিলিস্তিনের পক্ষে অব্যাহত থাকবে আন্দোলন। 2 সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসেন মাহদাভি। বুধবার তার মুক্তির আদেশ দেন ভারমন্টের আদালত। শুনানিতে বলা হয়, মহসেনের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ না থাকার পরও ট্রাম্প প্রশাসন তাকে আটকে রাখেন। ফিলিস্তিনপন্থী আন্দোলনে অংশ নেওয়ায় আটক করা হয় মহসেনকে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়। ভারমন্টের আদালত থেকে বেরিয়ে আসতেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসেন মাহদাভিকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন উপস্থিত মার্কিনীরা। আইনজীবী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। মুক্তি পাবার পর আদালত থেকে বেরিয়ে এসেই ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি দেন মহসেন। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পান না তিনি, আন্দোলন চলবে ফিলিস্তিনের পক্ষে। একটা বিষয় স্পষ্ট করতে চাই, আর তা হলো আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভয় পাই না। কখনো হাল ছাড়বেন না, আপনাদের প্রতিবাদের ভাষাকে কখনো ম্লান হতে দেবেন না, বিশেষ করে গণতন্ত্রের জন্য। আমরা মানবতার জন্য কাজ করছি, তাই ফিলিস্তিনের পক্ষে আমাদের আন্দোলন চলবেই। ফিলিস্তিনের পশ্চিম তীরে জন্ম নেয়া মোহসেন মাহদাভি কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তিনি। বিশ্ববিদ্যালয়ে চলা ইসরায়েল বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। 2 সপ্তাহ আগে নাগরিকত্ব আবেদনের সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় তোলপাড় শুরু হয় যুক্তরাষ্ট্রে। তার মুক্তির দাবিতে করা হয় বিক্ষোভ আন্দোলন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে 4 রোহিঙ্গাকে
আরাকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে সাথে থাকা জেলেরা। বৃহস্পতিবার সকালে দমদমিয়ার লালদ্বীপ এলাকার নাফ নদ থেকে তাদের অপহরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, প্রতিদিনের মতোই ড্রামের ভেলা নিয়ে নাফ নদে মাছ শিকারে যায় রোহিঙ্গা জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান বাহিনী। কয়েকজন জেলে পালিয়ে আসতে পারলেও এখনও মুক্তি পায়নি আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক। তারা সবাই জাদি মোড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। এই বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাফনদ থেকে 4জন জেলেকে ধরে নিয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আরাকান আর্মিরা নাফনদ থেকে এটি সকালে ঘটনা ঘটিয়েছে। 4 জনের নাম হলো আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, জাবের এবং আনোয়ার সাদেক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিনে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে 0.3%, যা গেল 3 বছরের মধ্যে প্রথম। বলা হচ্ছে আগ্রাসী শুল্ক নীতির বিরূপ প্রভাব পড়ছে। যদিও এমন মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে শুল্কারোপের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। বুধবার প্রকাশিত মার্কিন পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম 3 মাসেই অর্থনীতি 0.3% সংকুচিত হয়েছে, যা 2022 সালের পর এই প্রথম। গেল বছরের শেষ প্রান্তিকে মার্কিন জিডিপি বৃদ্ধি পেয়েছিল 2.4%। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধস নামায় প্রশ্নবিদ্ধ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি। যদিও এসব অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাজে অর্থনৈতিক পরিকল্পনার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে সবাইকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। জানুয়ারির 20 তারিখে দায়িত্ব নিয়েছি। ট্যারিফ এখনো পুরোপুরি কার্যকর হয়নি। আমি চাইবো আমাদের আরো একটু সময় দেয়া হোক। যা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে তা সবাইকে চিন্তায় ফেলেছে জানি, কিন্তু সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। জিডিপি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই হোয়াইট হাউসে ইনভেস্ট ইন আমেরিকা ইভেন্টে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে উপস্থিত ছিলেন এনভিডিয়া, জনসন অ্যান্ড জনসন এবং জিই অ্যারোস্পেসের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নির্বাহীরা। তবে আমি বলতে চাই, অর্থনীতির এই সংকোচনের জন্য বাইডেনই দায়ী। মার্কিন অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তিনি। আগের অবস্থা থেকে ফিরতে কিছুটা সময় তো লাগবেই। মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাঝে সবচেয়ে বিতর্কিত তার বিভিন্ন দেশের ওপর আলোপিত শুল্ক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার পাকিস্তানের বিমানের জন্য বন্ধ ঘোষণা করা হলো ভারতের আকাশসীমা। ইসলামাবাদ নিজেদের আকাশসীমা দিল্লির জন্য বন্ধ ঘোষণার 6 দিনের মাথায় পাল্টা পদক্ষেপ নিল মোদি প্রশাসন। কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনার জেরে আপাতত 23 মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে উভয় দেশ। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত। এক বিবৃতিতে দিল্লি জানিয়েছে, পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করতে পারবে না ভারতের আকাশসীমায়। নিষেধাজ্ঞার আওতায় থাকবে সামরিক ফ্লাইটও। ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তেজনার মধ্যে গত কয়েকদিন ধরেই ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে পাকিস্তানের বিমান। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর গন্তব্য হলে বেশ খানিকটা পথ ঘুরে যেতে হবে পাকিস্তানি বিমানকে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে ভারতে ব্লক করে দেয়া হলো বহু পাকিস্তানি অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। উস্কানিমূলক ও স্পর্শকাতর বার্তা ছড়ানোর অভিযোগে মাহিরা খান, হানিয়া আমির, আলী জাফর সহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার পদক্ষেপ নেয় ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলা হওয়া প্রাণহানি নিয়ে শোক প্রকাশ করে নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করেন এই অভিনেতা ও শিল্পীরা। সে জেরেই তাদের অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত প্রশাসন। এর আগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত।